বাংলাদেশ থেকে অনেকেই জাপানে আসতে চাচ্ছেন, অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং অনেকেই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলছেন আমার সাথে, ভাই জাপানে কিভাবে যাব, কোন ক্যাটাগরিতে যাব, কোন কাজে যাব, কোন ভিসাতে যাব, এই সমস্ত তথ্য বা এই সমস্ত মানুষের প্রশ্ন যে কোলাহল তৈরি হয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে ভাঙিয়ে দিব। কি ভাঙিয়ে দিব? যে জাপানে আপনি কোন কাজে আসলে ভালো হবে। এবং অনেকেই কমেন্ট করছে, ভাই আমরা স্বামী স্ত্রী, আমরা কি জাপানে যেতে পারবো দুইজনে একসাথে? এই প্রশ্নেরও আজকে উত্তর দেওয়া হবে। এবং অনেকেই প্রশ্ন করছেন, ভাই আমি তো অনেক দরিদ্র, আমার টাকা পয়সা নাই, তাহলে আমি কিভাবে জাপানে যাব? সব কোশ্চেন একটা ভিডিওতেই পেয়ে যাবেন আজকে। তো ভিডিওটা দেখতে থাকুন। মেন কথা হইল, জাপানে আপনি প্রথমে আমি বলি যে জাপানে কিভাবে আসবেন। জাপানে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার জাপানিজ যে ভাষাটা আর যে কাজে আসবেন সেই কাজের ক্যাটাগরির স্কিলটা এটা পাস করা লাগে। প্রথমত যেহেতু জাপানে যেই ভিসাটা নিয়ে একদম সহজভাবে জাপানে প্রবেশ করা যায় এবং জাপানে ৩-৫ বছর পরে আপনার ফ্যামিলি নিয়ে আসা যায় এবং এখানে অনির্দিষ্টকালের জন্য জাপানে আপনি স্টে করতে পারবেন বা থাকতে পারবেন, আপনাকে কেউ বাধা বিপত্তিতে ফেলতে পারবে না। সেটা কোন ভিসা? সেটা হচ্ছে SSW1 ভিসা। এই SSW1 ভিসাতে যদি আপনি জাপানে আসেন সেক্ষেত্রে ৩ বছর পরে SSW2 ভিসাটা তুলতে পারবেন। যদি আপনি ৩ বছর পরে নাও তুলতে পারেন, ৫ বছর পরে SSW2 ভিসা তুলতে পারবেন। যখন SSW2 ভিসাটা তুলবেন তখন মনে করেন যে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য জাপান একদম নিরাপদ। কেন? কারণ আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারতেছেন। ফ্যামিলি কাকে বলে? একজন পুরুষ বা একজন মহিলা মানুষ যদি থাকে, সে বিবাহিত হয় বা তার বাচ্চা কাচ্চা থাকে, একজন পুরুষ মানুষের তার বউ এবং বাচ্চা, এটা হচ্ছে ফ্যামিলি এবং সে। আর মহিলা মানুষ তার হাজব্যান্ড এবং তার বাচ্চা এবং সে, এটা হচ্ছে ফ্যামিলি। এরা জাপানে আইসা লং টাইম থাকতে পারবেন, এটা কোনো বাধা বিপত্তি নাই SSW2 ভিসার ক্ষেত্রে। এখন বলবো, যেহেতু SSW ভিসার কথা বললাম, এটা খুব সহজভাবে আসা যায় এবং প্রসেসও বললাম। এখন বলি, অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার তো টাকা পয়সা নাই, আমার তো অত টাকা পয়সা নাই যে এজেন্সিগুলা অনেক টাকা পয়সা চা, কিন্তু আমার তো ভাই গরিব, আমি গরিব মানুষ, আমারও তো সামর্থ্য নাই, কিভাবে জাপানে যাব? ভাই আমি একটা কথা বলি, জাপানে শুধু এজেন্সি নিয়ে আসবে এমন কোনো কথা না। এই সুমন ভাই কিসের জন্য আছে? যাদের টাকা পয়সা সমস্যা, যে অনেক দরিদ্র, আসতে পারতেছেন না, তাদেরকে ইনশাল্লাহ আমি হেল্প করতেছি, তাদেরকে জাপানে নিয়ে আসব। তাদের যে টাকাটা খরচ হবে, দরকার পড়লে জাপানে আইসে আমাকে টাকা দিয়েন। যদি আপনার ফ্যামিলিগত অনেক দরিদ্র হয় সেক্ষেত্রে আপনাকে সেতটুকু হেল্প করব, তারপরে আপনি এখানে কামাই করে আমাকে টাকা দিয়ে দিয়েন। কারণ দেখেন, সবাইকে তো আর টাকা দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনি ওইভাবে চিন্তা ভাবনা করে যদি জাপানে আসার মতো, পড়ালেখা করার মতো যদি ওই রকম এবিলিটি থাকে বা আপনি মনে করেন মন মানসিকতা থাকে যে জাপানে যায় লক্ষ লক্ষ SSW ভিসাতে ইনকাম করব, তারপরে SSW2 ভিসা নিয়ে আমার ফ্যামিলি এখানে নিয়ে আসব এবং অনির্দিষ্টকালের জন্য জাপানে আমি থাকব। আরেকটা বিষয় বলি, আমাকে একটা ভাবি কয়টা দিন ধরে ফোন দিতেছে এবং আজকে আরেকটা ভাবির সাথে কথা বলছি, তারা দুজনেই জাপানে আসতে চায়। মানে একটা ফ্যামিলি যেহেতু বিয়ে শাদী হয়, একটা স্বামী এবং একজন ওয়াইফ বা একজন মহিলা বা একজন তার হাজব্যান্ড, তারা যখন একত্রিত থাকে, একজন আরেকজনকে ছাড়া কিন্তু থাকা যায় না। সেক্ষেত্রে যারা যারা জাপানে আসতে পারে তারা কিন্তু দুইজনে একসাথে আসতে পারে না। SSW ভিসাটা দুইজনের অধিকার দেয়, দুইজনের এক্সট্রাভাবে আসার জন্য। কিন্তু দুইজনে যে একই কোম্পানিতে আসবেন, একই দিনে আসবেন, এইরকম কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনার অপরচুনিটি আছে। কেমন অপরচুনিটি? আপনাদের দুইজনেরই আসার জন্য অপরচুনিটি আছে জাপানে। কিভাবে আমি একটু খুলে বলি। আপনাদের প্রশ্নের কিন্তু সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে, একটু ওয়েট করেন এবং ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন। এই ভিডিওটাতে অনেক কিছু থাকবে ইনশাল্লাহ। তো কিভাবে আপনারা আসবেন দেখেন, যখন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবেন এবং যে কাজে আসবেন, এখন কোন কাজে সিলেক্ট করবেন এটা বুঝতেছেন না, এটা একটু পরে বলি এবং লাস্টে আমি বলবো কিভাবে প্রসেসগুলো করা লাগে, শুধু একটু ওয়েট করেন। দেখেন, আপনি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবেন, একটা কাজের ক্যাটাগরিতে সিলেক্ট করা লাগবে। SSW ভিসাতে 16টা ক্যাটাগরি আছে। এই 16টা ক্যাটাগরি থেকে আপনাকে একটা নির্বাচন করে আসতে হবে। কিন্তু
একটা নির্বাচন করে যে আপনি আসবেন তা না। বাংলাদেশ থেকে কিন্তু 5টা ক্যাটাগরি আছে, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানুফ্যাকচারিং, আর হচ্ছে ড্রাইভিং ভিসা ট্রাক ড্রাইভার, আর হচ্ছে এগ্রিকালচার কেয়ার গিভার যেটা নার্সিং, আর কনস্ট্রাকশন। এই 5টা সেক্টর অলরেডি চালু হয়ে গেছে। তো যারা যারা এই সমস্ত তথ্য চান বা এরকম ভিডিও চান, এগুলোতে বেতন কীরকম, কীভাবে প্রসেস, আসা যা এবং খাইয়ে দেয় বাংলাদেশে কত টাকা পাঠাইতে পারবেন, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে, এই সুমন জাপান লাইভ চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন। সাবস্ক্রাইব তো করবেনই, এবং যদি জাপানে আসেন অবশ্যই আমাকে ফলো করতে পারেন, এবং কোনো পরামর্শ যদি লাগে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ফেসবুক পেজে, ইউটিউব পোস্ট অপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই এবং ভাবিরা, আপনারা কিন্তু যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখলেন, তারপরে স্কিল টেস্টটা পাস করবেন, যে ক্যাটাগরিতে আসবেন, যে আমি ক্যাটাগরিগুলো বললাম সেই ক্যাটাগরি থেকে একটা সিলেক্ট করবেন এবং জাপানে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে যদি কোনোভাবে যে আপনি আসতে পারতেছেন না, যে এজেন্সি আপনাকে হয়রানি করতেছে, যে জাপানে নিয়ে আসতেছে না, আপনারা দুইজন একসাথে আসতে চাচ্ছেন, অনেক কথাবার্তা বলাইতেছে, কিন্তু আগের টাকা চাইতেছে যে ভাই আমাকে আগে টাকা দেন, আপনাদের ফাইল প্রসেস করব। দেখেন অনেক এজেন্সি কিন্তু এইভাবে দুর্নীতি করে, এবং তারা যে জাপানে আসবে তাদের ফাইলগুলা নিয়ে রাখে, 2,50,000 টাকা নিয়ে রাখে, প্রতিনিয়তই তাকে বলে ঠিক আছে ভাই ফাইল প্রসেস হইতাছে, সিও আসবে, এরকম করতে করতে কিন্তু মনে করেন বছরের পর বছর কিন্তু চলে যায়, কিন্তু সেই সিও আর আসে না। কেন আসে না? সেই এজেন্সি আপনার টাকাটা যখন নেয়, যখন আপনার ফাইলটা এম্বাসিতে জমা দেয়, আপনার ফাইল ক্যান্সেল হইলেও তারা বলে সিও আসতেছে, যদি ফাইল প্রুফ হয় তাও বলে সিও আসতেছে। কারণ যখন ফাইলটা ক্যান্সেল হয় তখন কিন্তু আপনার সিও আসবে না কোনো দিনই। ওই এজেন্সি আপনার টাকা দিবে না করে আপনাকে প্রতিনিয়ত ঘুরাবে। কেন ঘুরাবে? ওই টাকা তো খাইয়ে ফেলাইছে, আপনাকে কই থেকে দিব? এজন্যই আমি বলি কোনো এজেন্সির কাছে যাওয়ার আগে অবশ্যই এই সুমন ভাই যেহেতু জাপানে 8 বছরের উপরে প্রায় 9 বছর ধরে থাকে, সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোন কাজে আসবেন না আসবেন, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে হোয়াটসঅ্যাপে সময় দেই। এইরকম পৃথিবীতে ইউটিউবার পাবেন না যে বাংলাদেশ থেকে লোক কিভাবে আসবে একটা উন্নত রাষ্ট্রে জাপানে, সেখানে আপনি একটা ইউটিউবার, একটা ফেসবুকার বা যারা জাপানে নিয়ে আসে, তারা আপনাকে এত জাপানে বিজি থাকার পরেও আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিবে। তো ভাবি এবং ভাই, আপনাদের প্রশ্ন তো বুঝে গেছেন। এখন বলি যে জাপানে অনেকে আমাকে আরও কমেন্ট করছেন, সবার কমেন্ট তো একটা ভিডিওতে বলা সম্ভব না। জাপানের প্রসেসটা কি? আমি বলেছিলাম জাপানে প্রসেসটা কি এবং কত টাকা, একটা স্বাভাবিক একটা উদাহরণ দিব যে কত টাকা আপনি জাপান থেকে ইনকাম করে সব খরচপাতি বাদ দিয়ে বাংলা টাকা কত পাঠাইতে পারেন SSW ভিসার ক্যাটাগরিতে। তো আমি প্রথমে বলি ভিসার প্রসেসটা এমন হয়েছে, দেখেন বাংলাদেশের এমন এজেন্সি হয়েছে, ঘরে এজেন্সি আমার মনে হয়, কিন্তু আসলে কয় জুনে বা কয়টা এজেন্সি জাপানে লোক নিয়ে আসতে পারছি? প্রশ্ন হইলো এটা। এখন কেন প্রশ্ন হইলো এটা? আমি দেখেছি জাপানে TITB ভিসাতে আসছে 2-1 বছর হয়েছে, জাপান সম্পর্কে বুঝেই না, এগুলো পোলাপান এজেন্সি খুলে বইছে, বলে যে আমরা ল্যাঙ্গুয়েজ শিখাই, আমরা ইউটিউবে ফেসবুকে প্রচার করতেছে, আপনারা উরুম দুরুম যায় সেখানে ক্লাস করতেছেন এবং প্রতারিত হইতেছেন। তারা তো জাপান সম্পর্কে ভালো করে বুঝেই না। 2-1 বছর 5 বছরে কি জাপান বোঝা যায় নাকি? কিছু বোঝা যায় না। তো সেক্ষেত্রে আমি বলি ভালো করে রিসার্চ করেন, যাচাই করেন কোন এজেন্সি আসলে জাপানে নিয়ে আসতে পারতেছে কিনা। ওই লোকে যে এজেন্সিটা খুলছে ওর সম্পর্কে জানেন, ও আসলে কোন ভিসাতে আছে, ও জাপানে কত দিন ধরে আছে, এগুলো বিস্তারিত যদি না জানেন তাহলে কিন্তু ওই এজেন্সিতে আপনি পড়ালেখা কইরেও বছরের পর বছর বসে থাকলেও আপনি কোনো ফায়দা পাবেন না এবং আসতে পারবেন না। অবশেষে কি হবে? অবশেষে হবে যে আপনি বছরের পর বছর অপেক্ষা করতে করতে আপনি মন মানসিকতা ভেঙে, জাপানের স্বপ্ন ভেঙে চুরে দেখবেন অন্যদিকে মন মানসিকতা দিচ্ছেন, কিন্তু সময়টাকে হারাই ফেললেন। তো আমি একটাই বলবো যে ভিসা প্রসেসটা কিভাবে করবেন। প্রথমত আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখাই লাগবে। অনেকেই বলছে ভাই ট্রাক ড্রাইভিংয়ে আমি যাব, ওই ভিসাতে যাব, কিন্তু আমার পড়ালেখা নাই, আমি সৌদি আরবে থাকি, কুয়েতে থাকি, মালয়েশিয়াতে থাকি, হ্যাঁ, তারপরে সিঙ্গাপুরে থাকি, কোরিয়াতে থাকি। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন আমার কমেন্ট বক্সে। তো সেক্ষেত্রে আমি বলি ভাই জাপানিজ ভাষা ছাড়া জাপানে আসাটা একদম
যেমন গোবরের মধ্যে গুয়ের মধ্যে পাড়া মারা এক কথা, আপনি মনে করেন জাপানে আসা এক কথা। আপনি জাপানিজ ভাষা ছাড়া জাপানে আসা আমি বলবো একদম না, কারণ জাপানিজ ভাষা ছাড়া জাপানে আপনার চলাফেরা এমন মুশকিল হবে, মানে আপনি কোনোভাবেই থাকতে পারবেন না একদম। যদি কম ভাষা পারেন তাও আসেন না, ভালো করে জাপানিজ ভাষা পারেন, N4 N3 ভালো করে পড়ে জাপানে আসেন, ভালো একটা লাইফ করেন, এবং ভিসা কিভাবে করবেন এই সম্পর্কে তো হালকা একটু ধারণা দিলাম। কিন্তু যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, এই সুমন ভাই জাপানে অলরেডি আছে 8 বছরের উপরে। সুমন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে খুব সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাকে সময় দেব, আমি অপেক্ষায় রইলাম। কোটি কোটি মানুষ যদি ফোনও দেয়, তাদের প্রত্যেকটার অ্যান্সার এবং তাদের সাথে আমি সময় দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম। এটা হচ্ছে কানাগাঁও একটা প্রিফেকচার, ইয়োকোহামা। এইটা অনেক সুন্দর জায়গা। আমার কোম্পানিতে এক ভাই আসছে বাংলাদেশ থেকে, তাকে নিয়ে আজকে এইটা ঘুরতে আসছি। সে অনেকটি রাষ্ট্রে ঘুরছে, তার জন্য ভাই বলতেছে চলো আসতে ঘুরি। আমি জাপানে থাকি, আমি কিন্তু ওইভাবে মানে আপনাদের নিয়ে মানে ভিসা সম্পর্কে, ইমিগ্রেশন সম্পর্কে এগুলো চিন্তা ভাবনা করতে করতে ওইভাবে ঘোরা হয় নাই। তো সেই ভাইয়ের সাথে আজকে ঘুরতে আসছি, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইকে কীভাবে ধন্যবাদ দিব জানি না, কিন্তু অসংখ্য ধন্যবাদ। সেই ভাইয়ের জন্য দোয়া রইল, অবশ্যই তার ফ্যামিলি যেন ভালো থাকে। আর আপনারা তো বললেনই, অবশ্যই যোগাযোগ করবেন জাপানে আসার আগে। একটুও যদি জানতে চান জাপান সম্পর্কে, অবশ্যই এই সুমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। বেস্ট অফ লাক, ওয়েলকাম টু জাপান।